ভোরের কাঁচা রোদ ক্লাবঘরের টিনের চালে ঠিকরে পড়ছে, চারপাশটা নিস্তব্ধতায় মোড়ানো। শান্ত যখন ক্লাবের দরজার সামনে এসে দাঁড়ালো, কপালে বাজ পড়ল। ওর কপাল দুটো সামান্য ফাঁক হয়ে আছে। কাল রাতের কনসার্টের দখল এখনো শরীরে রয়ে গেছে। কলরবের শেষ মুহূর্তের অনুপস্থিতি পুরো দখলটাকে যেভাবে নাজেহাল করেছে, তাতে ওর উপর বিরক্তির পারেও আকাশ চুম্বে। সেই রাগে শান্ত নির্বিড় করতে করতে ভেতরে ঢুকে থমকে গেল। ঘরের মাঝখানে রাখা বড় টেবিলটার উপর দুই পা তুলে দিয়ে চেয়ারটা পেছনে হেলিয়ে দিয়ে কেউ একজন বেশ আয়েস করে ঘুমিয়ে আছে। দৃশ্যটা দেখে শান্তর বিস্ময়ের সীমা রইল না। এইভাবেও কেউ ঘুমাতে পারে? আরও কাছে এগোতে সেনা অবয়বটা স্পষ্ট হলো। কলরব। শান্ত খানিকটা কর্কশ স্বরে ডাক দিল, কলরব, এই কলরব, তুই এখানে এইভাবে শুয়ে আছিস কেন? ডাক শুনে কলরব এক প্রকার লাফিয়ে জেগে উঠল। তন্দ্রাচ্ছন্ন চোখে একবার শান্তকে দেখল, তারপর কোনো উচ্চবাক্য না করে আবার আয়েশ করে স্যারে গায়ে লিয়ে দিল। শান্তর বিরক্তি এখন তুঙ্গের ঝড়ের বেগে ঘরে ঢুকলো অভিক আর অনন্ত। কলরবকে দেখেই দুজনে যেন দ্বিগুণ উৎসাহ পেতে এলো। অনন্ত অবিশ্বাসের সরে চিৎকার করে, কিরে, তুই এখানে কি করছিস? তোর না ঘরে বউ আছে? তুই ক্লাবে ঘুমিয়েছিস নাকি? কলরব ধীরে ধীরে মুখ তুলে তাকালো। তার দু চোখে ক্লান্তি, উদাসীনতা। নির্বিকার গলায় জবাব দিল, আব্বু বাড়ি থেকে বের করে দিয়েছে। কথাটা শুনে উপস্থিত তিনজনের কারো কপালে খুব একটা চিন্তার রেখা ফুটে উঠল না। আরশাদ তালুকদার তার এই পেয়ারা ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি প্রায় দেন। এটা তাদের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু হুমকিটা যে শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিয়েছে, শান্তর কাছে একটু অবিশ্বাস ঠেকল। বিস্ময় কাটিয়ে বলল, সে কি, কেন, এবার আবার কি করলে? কলরব টেবিল থেকে পা নামিয়ে সোজা হয়ে বসলো। বউ ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে, আর আমার দয়ালু ভাব সাপ জানিয়ে দিয়েছে, যতদিন না বউকে ফিরিয়ে আনছি ততদিন ওই বাড়িতে আমার ঢোকা নিষেধ। অনন্ত যেন খুব মজার কিছু শুনলো। হাসতে হাসতে ব্রু কুঁচকে টিপ্পনি কাটলো, কেন রে, তোর বউ তো তোকে সারাক্ষণ আদরে সোহাগে চুম্মার উপরে রাখতো, হঠাৎ এই হাল হলো কেন? কলরব একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাচ্ছিল্যের সুরে বলল, সাপের কাজই তো চুম্মা দেওয়া। আসল সমস্যা সেটা না, সমস্যা হচ্ছে বউয়ের তাও বাপের বাড়ি আছে, রাগ করে না হয় বাপের বাড়ি চলে গেছে। আমি শালা তো সেই অপশনটাও পাচ্ছি না। কি এক মুশকিলে পড়লাম বলতো। ওর কথা বলার ভঙ্গি দেখে শান্ত, অবিকা আর অনন্ত তিনজনে অট্টহাসিতে ফেটে পড়ল। কলরব কড়া চোখে তাকালো, চোখ রাঙিয়ে থামানোর চেষ্টাও করলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। হাসি থামিয়ে অভিক জিজ্ঞেস করলো, তুই কি রাত থেকে এখানে পড়ে আছিস? কলরব মাথা নেড়ে বলল, হ্যাঁ, তোকে কয়েকবার কল দিয়েছিলাম, ধরলি না। এরপর ফোনটা অফ হয়ে গেল। একটা সিগারেট হবে কারো কাছে? খুব খিদে পেয়েছে। শান্ত বিরক্তি নিয়ে বলল, খিদে পেয়েছে তো সিগারেট কেন খাবি? এই অভিক, গিয়ে জলদি কিছু খাবার নিয়ে আয়। অভিক বেরিয়ে যেতেই অনন্ত পাশে বসলো। ঝগড়াটা আসলে কি নিয়ে হয়েছে বলতো? মিটিয়ে নিলেই তো পারিস। এইভাবে ক্লাবঘরে কতদিন পরে থাকবি? আর বড় কোনো ঝামেলা না হলে আঙ্কেল তোকে বাড়ি থেকে বের করার লোক নন। সব নষ্টের গোড়া ওই ইরা মেয়েটা। কেন যে এখন আমার পিছু ছাড়ছে না জানি না। অনন্ত 12টা নাম্বার ব্লক লিস্টে ফেলেছি, তাও কাল নতুন নাম্বার দিয়ে ফোন করেছে। আর আমার ফুটা কপাল, ফোনটা ধরেছে নিজানা। ইরা ওকে কি কি বলেছে কে জানে, সম্ভবত বলে দিয়েছে আমি এখনো মাঝরাতে ওর সাথে দেখা করি। কলরব কথা শেষ করার পূর্বে শান্ত কুৎসিত একখানা গালি দিল। তার চোখে মুখে ধিক্কার। খুব উগরে দিয়ে বলল, শালা, আমরা কত বুঝি সুঝিও তোকে ওর সাথে দেখা করাতে নিয়ে যেতে পারছিলাম না। আর যেই শুনেছিস মেয়েটা এখনো সিঙ্গেল, অমনি তোর আবার পুরনো চুকানি শুরু হয়ে গেল। তোর কি ন্যূনতম লজ্জা নেই? ঘরে এমন সুন্দরী বউ রেখে এই কাজ করলি। শুরুতে তোর জন্য একটু মায়া হচ্ছিল, এখন আর হচ্ছে না। নিজানা তোর বাপ একদম ঠিক কাজ করেছে, তোর সাথে আরও খারাপ হওয়া উচিত। শান্তর কথা শেষ হওয়ার আগে কলরবর পায়ে সজোরে একটা লাথি বসিয়ে দিল। রাগে দাঁত কিরমির করে বলল, শালা, আমি কখন বললাম যে দেখা করেছি? রাত বিরাতে আমি তোদের সাথেই থাকি, এটা নিজানা না জানুক। তোর তো জানা উচিত। এসেছে আমার সুন্দরী বউর জন্য দরদ দেখাতে। ও সুন্দরী? অনন্ত কিছুটা আমতা আমতা করে বলল, সুন্দরী তো। তুই কি এতদিনও নিজের বউকে ঠিক করে দেখিসনি? সিরিয়াসলি বলছিস? মেয়েটা তোর ঘরেই থাকে নাকি তুই আসলে কানা? আমি সেটাই বুঝতে পারছি না।
কথাটা শুনে কলরব কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে গেল, যেন ডুবলো গভীর চিন্তায়। অনন্ত গম্ভীর গলায় বলল, একটা কথা সিরিয়াসলি বলবো? তুই কি এখনো ইরাকে বলতে পারছিস না? দেখ ভাই, ওই মেয়েটা তোকে ঠকিয়েছে, এটা সত্য। এখন পথ না পেয়ে আবার চুপ করছে। এখন তোর বিয়ে হয়ে গেছে, ঘরে বউ আছে, জাস্ট মুভ অন কর না। নিজের বউটার দিকে একটু তাকা, ওকে ভালোবাসার চেষ্টা কর, দেখবি সব আপদ মিটে গেছে। কলরব বিরক্ত গলায় বলল, আরে দূর, ওসব সম্ভব না। তোদের কিভাবে বোঝায়? আরে বল, ও আমার বোনের মতো। মানে আমি বলতে চাচ্ছি, ছোটবেলা থেকে আমি ওকে কখনোই ওই নজরে দেখিনি, গত কয়েক বছর ধরে তো আরও না। তবে হ্যাঁ, এটা ঠিক যে ওর মধ্যে কিছু একটা ব্যাপার আছে। মানে ওর সাথে ঝগড়া করে খুব মজা পাওয়া যায়, ওকে বিরক্ত করতেও বেশ লাগে। অনন্ত দীর্ঘশ্বাস ফেলে শান্তর দিকে তাকিয়ে বলল, এই নিশ্চিত পাগল হয়ে গেছি, কি সব আবল তাবল বকছি উল্টো পাল্টা। কলরব বলল, আরে আমি সত্যি বলছি, নয়তো তোরা ভেবে দেখ, ইরা যাওয়ার পর তো আমার শোকে পাথর হয়ে যাওয়ার কথা ছিল, দেবদাস হওয়ার কথা ছিল, কিন্তু আমি তো দিব্যি ভালোবাসি, কারণ একটু হলেও মেয়েটা। কলরবের কথাগুলো মাঝপথে থমকে গেল। অবিকার শান্ত দুজনে উৎসুক চোখে সে আছে ওর দিকে, পরবর্তী শব্দের অপেক্ষায়। কিন্তু কলরব আর বলতে পারল না। সব কথা মুখে বললে বোঝানো সম্ভব নয়, সে বলতে পারল না, বা কিভাবে বোঝাবে সেটাও বুঝল না। তার একাকিত্ব আর কাউকে হারানোর তীব্র বেদনায় নীল হয়ে যাওয়া রাতগুলোকে রাঙানোর একটা গোপন জাদু ওই মেয়েটার জানা আছে। হুটহাট কথাবার্তায় কলরবকে বিরক্তির সাথে স্বাভাবিক করে। সে বলতে পারল না কিভাবে নিমিষে ওই মেয়েটার অস্তিত্বের মাঝে নিজেকে বিলীন করে দিয়ে সে ভুলে যেতে পারে পৃথিবীর সমস্ত কোলাহল। তার বুকে মুখ লুকিয়ে সেই শান্তিটুকু কলরব পায়। তার নাম তার জানা নেই, এটা টনিকের মতো। সেই মুহূর্তগুলোতে জাগতিক কোনো দুশ্চিন্তা তাকে স্পর্শ করার সাহস পায় না। অত্যন্ত অপছন্দের বিরক্তিকর এই মেয়েটার মাঝে সত্যি অদ্ভুত কোনো একটা শক্তি আছে, যা কলরবকে বারবার নিয়ন্ত্রণ করে দেয়। নিজানার যখন ঘুম ভাঙল ঘড়ির কাঁটা তখন 12টার গজ ছুঁইছি। মানসিক দখলের শরীরটা যেন পাথরের মতো ভারী হয়ে আছে। ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো সে। বিশাল বাড়িটা খা খা করছে, আন্তাসা কিংবা নওয়াজ চৌধুরী কারো কথার নয়। এ সময় সাধারণত অফিসে থাকেন, বাড়িতে দুজন গৃহকর্মী থাকে যারা স্থায়ীভাবে এই বাড়িতেই বসবাস করে। তাদেরই একজন মাহমুদা রান্নাঘরে ব্যস্ত ছিল। নিজানাকে দেখে সিঁড়িতে তড়িঘড়ি করে বেরিয়ে এলো। কিছুটা কুণ্ঠিত স্বরে বলল, আপু উঠে গেছেন? শরীরটা কি ভালো লাগছে এখন? আপনি কি খাবেন বলেন, আমি এখনই গরম গরম রেঁধে দিচ্ছি, আর এমনিতে অনেক কিছুই রান্না করেছি, চাইলে সেখান থেকেও নিতে পারি। নিজানা মাহমুদার কথার উত্তর দিল না। তার চোখ জোড়া অস্থিরভাবে সদর দরজার দিকে ঘুরছে। মনের কোনো একটা সূক্ষ্ম আশা ছিল, হয়তো ও বাড়ি থেকে কেউ এসেছে, অন্তত কেউ একজন কি খোঁজ নিতে আসেনি। মাহমুদা লক্ষ্য করলো নিজানার চেহারাটা কেমন জানি বিবর্ণ হয়ে গেছে। গত কদিনেই মেয়েটা যেন অনেকটা শুকিয়ে গেছে। নিজানাকে নিশ্চুপ দেখে সে আবার আমতা আমতা করে বলল, আপু কিছু বলছেন না যে? খুব খিদে পেয়েছে নিশ্চয়। চাচি আম্মা বলেছিলেন আপনি একটু অসুস্থ। ভাবনা থেকে বাস্তবে ফিরে এলো নিজানা। চমকে উঠে বলল, হ্যাঁ, যা রান্না করেছ সেটাই দাও। মাহমুদা মাথা নেড়ে খাবারের গোছগাছ করতে রান্নাঘরে চলে গেল। নিজানা ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসে পড়ল। হঠাৎ মনে পড়ল তাড়াহুড়ো করে আসার সময় ও বাড়ি থেকে ফোনটা পর্যন্ত আনা হয়নি। বাইরের দুনিয়ার সাথে তার এখন কোনো যোগাযোগ নেই। মাহমুদা খাবার নিয়ে এলো। নিজানা নিজেকে সামলে নিয়ে খুব নিচু স্বরে জিজ্ঞেস করল, আচ্ছা সকাল থেকে বাড়িতে কি কোনো মেহমান বা কেউ এসেছিল? মাহমুদা মাথা নিয়ে নির্লিপ্ত স্বরে জানালো, না, না তো আপা, কেউ আসেনি। নিজানার বিশ্বাস করতে কষ্ট হলো। অবচেতন একটা নাম ওর ঠোঁটের জায়গায় চলে এলো। খুব মৃদুস্বরে প্রশ্ন করলো, কলরব, ও কি আসেনি? মাহমুদা খানিকটা অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলো, কলরব কে আপা? নিজানা আর কোনো উত্তর দিল না। হঠাৎ করে কথা বলার সমস্ত শক্তি যেন হারিয়ে ফেলেছে সে। বুকের ভেতরটা এক অজানা হাহাকারে ভরে উঠল। তবে কি কলরব সত্যিই খুশি হয়েছে? নিজানা চলে আসাতে কি ওর উপদ্রব বিদায় হয়েছে বলেই
ও আর কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি। ও তো এটাই চেয়েছিল, কিন্তু এত সহজে সবটা ছেড়ে দেবে সেটা ভাবেনি নিজানা। মানুষের মন কতটা পাথরে হলে এইভাবে বেরিয়ে আসার পরেও একবার খবরটুকু নেয় না। নিজানার মনে হয়েছিল ছেলেটা হয়তো একটু একটু ভবঘুরে কষ্টে আছে, আদতে ভেতরে মানুষটা খারাপ নয়। কিন্তু এখন নিজে সে ভাবনার উপরই তার প্রচণ্ড রাগ হতে লাগলো। চোখের কোণ দুটো নোনা জলে টলমল করে উঠল তার। পাশে মাহমুদা দেখে ফেলে সেই ভয়ে দ্রুত মুখ নিচু করে ভাতের লোকমায় মনোযোগ দেওয়ার বৃথার চেষ্টা করলো সে। নিজারার এমন বিধ্বস্ত দশা থেকে মাহমুদা থতমত খেয়ে গেল। কোমল গলায় বলল, আপা, সকাল থেকে আসলেও কেউ আসেনি। চাচি আম্মা অফিসে যাওয়ার সময় শুধু বলে গেছেন যে আপনি রাতে এসেছেন, আমি যেন আপনার খাওয়া দাওয়ার দিকটা খেয়াল রাখি। নিজানা যান্ত্রিকভাবে মাথা নেড়ে সায় দিল, তারপর একটু থেমে কাঁপা গলায় বলল, ঠিক আছে। আচ্ছা, তোমার ফোনটা কি একটু আমাকে দেবে? একটা জরুরি কল করতে হবে। আসলে তাড়াহুড়োই আমার ফোন সহ সব কিছু ওই বাড়িতে ফেলে এসেছি। মাহমুদের সাথে সাথে রাজি হয়ে গেল, অবশ্যই আপা, আমি ফোন নিয়ে আসছি। নবনী, আমাদের এবার ফেরা উচিত। দিব্যর গম্ভীর স্বরটা কানে আসতে নবনী চট করে ওর দিকে তাকালো। রোদেলা উঠোনের মাঝখানে দিয়ে আর অনেকদের হই হুল্লোড় চলছে, ওরা খেলায় মত্ত। নবনী এতক্ষণ মুগ্ধ হয়ে সেই দৃশ্যটাই দেখছিল। দিব্য ঠিক তার পাশটিতে এসে দাঁড়াতেই মুহূর্তের মধ্যে সে আনন্দের আবেশটা উবে গেল। নবনী অস্বস্তি লুকানোর চেষ্টা করে প্রসঙ্গ এড়াতে চাইল। আপনি কি এক কাপ কফি খাবেন? দিব্যর অভিজ্ঞ চোখ নবনীর ভেতরের উদ্বেগটুকু ঠিকই ধরে ফেলল। সে খানিকটা সোজাসুজিভাবে প্রশ্ন করলো, তোমার কি মনে হয় নবনী, আমি কি সারা জীবন তোমার বাপের বাড়িতে এভাবেই বসে থাকবো? নবনী নিচু স্বরে বলল, আসলে অনেকদিন পর আসা তো, তাই আর কি। দিয়াকেও দেখেছেন নিশ্চয়ই, ও এখানে এসে কতটা খুশি। আমার মনে হয় না এখান থেকে যেতে চাইবে। ওকে বুঝিয়ে বললেও ঠিক বুঝবে, কিন্তু আমার কাজের কথাটাও তো ভাবতে হবে। নবনী গম্ভীর গলায় বলল, তাহলে আপনি একাই চলে যান। দিব্য একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নবনী বোঝার চেষ্টা করো, এবার পালিয়ে থাকা কোনো সমাধান নয়। আমাকে দুদিনের জন্য এক জায়গায় যেতে হবে। কাজের জায়গায় কিছু সমস্যা হয়েছে, আমি না গেলে ঝামেলা মিটবে না। তোমার কি সত্যি মনে হয় আমি এখানে লুকিয়ে থাকলে সব আপদ এমনি এমনি কেটে যাবে? নবনীর সমস্ত সফলতা নিমিষে মিলিয়ে গেল। বুকটা অজানা আশঙ্কায় দপ করে উঠল তার। আবার দিব্য বাইরে যাবে, এর চেয়ে আতঙ্কর খবর আর কি হতে পারে? নবনী আমতা আমতা করে বলল, আমরা বাড়ি ফিরে যাব, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার বাইরে না গেলেই নয়, অন্য কাউকে পাঠালে হয় না? নবনীর হৃদ্বিগ মুখটার দিকে সেই দিব্যর ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। সেই হাসিতে নবনী আরও খানিকটা মুখ ভার করে ফেলল। দিব্য বুঝিয়ে বলার ভঙ্গিতে বলল, আমি না গেলে আর কে যাবে বলো? তোমার ছোট দেবর কি এসবের খুব একটা মন আছে? আর আব্বু তো আমাদের বিয়ের আগে থেকে অফিসের ঝামেলা থেকে হাত গুটিয়ে নিয়েছেন। ছোট চাচ্ছু দেখছেন অন্য দিকটা। এই নির্দিষ্ট কাজটা আমারই, আমি ছাড়া বাকিরা এটা বুঝবে না। নবীনের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। সে বুঝতে পারল দিব্যকে আটকানোর কোনো পথ আর খোলা নেই। দিব্য হুট করে আর কিছু একটা মনে পড়তে নবীনের চুপসে মুখটার দিকে সে মনের ভেতর ধানা বাঁধা হাসিটা অতি কষ্টে সংবরণ করলো সে। গলার স্বর কিছুটা রহস্যময় করে বলল, আরেকটা কাণ্ড ঘটেছে জানো? নবীন উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কি? নিজানা আর কলরবের মধ্যে বোধহয় বড়সড় কোনো ঝগড়া হয়েছে। নিজানা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, আর সেই আগে আব্বু ভাইকেও বাড়ি থেকে বের করে দিয়েছেন। কি একটা অবস্থা বলো তো? নবনী বিস্মিত চোখে তাকালো। সত্যি বাড়ি থেকে বের করে দিয়েছেন? ভাইয়া এখন কোথায় আছে? কোনো খবর পেয়েছেন? সেটা কি আর আমি এখান থেকে বলতে পারি? ফোন দিয়েছিলাম, সুইচ অফ। ফিরে গিয়ে না হয় খোঁজ নেব। নবনী মৃদু মাথা নাড়ল। এখনই বের হবেন? যেতে যেতে তো প্রায় সন্ধ্যা হয়ে যাবে। অসুবিধা নেই, তুমি দিয়াকে তৈরি করে নিজের চটপট রেডি হয়ে নাও, আমাদের একটু দ্রুত ফিরতে হবে, কারণ আমাকে হয়তো কাল সকালে ঢাকার বাইরে বের হতে হবে। নবনী আর দ্বিমত করল না, মনটা খসখস করলেও দ্রুত হাতে
দিয়েকে গুছিয়ে নিল সে। উঠানে দাঁড়িয়ে দিব্য গাড়ি চাবি হাতে অপেক্ষা করছিল। বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে নবনী বের হয়ে এলো দিয়াকে নিয়ে। গাড়ির কাছে এসে এসে বায়না ধরল, মাম্মা আমি কিন্তু তোমাদের সাথে সামনে বসবো। নবনীর মুখে মৃদু হাসি ফুটে উঠল। আলতো করে দিয়ার গালে একটা চুমু খেয়ে বলল, ওকে ডান। দিব্য ততক্ষণে ড্রাইভিং সিটে গিয়ে বসেছে। নবনী দিয়াকে কোলে নিয়ে ওর পাশের সিটটাই বসলো। গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা পর যাওয়ার পর দিব্য একবার আর চোখে নবনীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার কষ্ট হচ্ছে না তো? নবনী মাথা নেড়ে আশ্বস্ত করলো যে ও ঠিক আছে। শহরের চেনা রাস্তায় যখন ওরা প্রবেশ করলো ততক্ষণে চারিপাশে অন্ধকার বেশ জাঁকিয়ে বসেছে। দুপুরে সে কড়া সূর্য অনেক আগেই বিদায় নিয়েছে। এখন রাস্তার দুধারে ল্যাম্পপোস্টের আর বহুতল ভবনগুলোর কৃত্রিম আলোয় চারপাশটা ঝলমল করছে। দিনের বেলায় চেনা শহরটা রাতে একদম অন্যরকম মায়াবী মনে হয়। নবনী এক মনে জানালার বাইরে তাকিয়ে সেই আলো আঁধারির খেলা দেখছিল। মাঝে মাঝে দিয়ার টুকটাক কথার উত্তর দিচ্ছিল। মা মেয়ের এই খুনসুটি আর অনেক অনেক কথার মাঝে দিব্য এক নীরব শ্রোতা হয়ে রইল। তবে ওর মন্দ লাগছিল না। হুট করে একটা ফুচকার দোকানের সামনে এসে গাড়িটা থামিয়ে দিল দিব্য। আচমকা গাড়ি থামে। নবনী কিছুটা অবাক হয়ে চারপাশটা দেখিলেন। দিব্য গাড়ি থেকে নামতে উদ্যত হলে নবনী কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হয়েছে নাকি? দিব্য মৃদু হেসে বলল, না চলো ফুচকা খাবে। দিয়ে তুমি কি খাবে মাম্মা? দিয়ে মুখ তুলে বলল, আমি কোন আইসক্রিম খাবো? দিব্য মাথা নেড়ে সায় দিল। নবনী যেই গাড়ি থেকে নামতে যাবে দিব্য হাত বাড়িয়ে ওকে থামিয়ে দিয়ে বলল, তুমি গাড়িতেই বসো, আমি নিয়ে আসছি। ওখানে বড্ড বের। নবনী আর জোরাজুরি না করে গাড়িতেই রয়ে গেলাম। দিব্য বেড়ের দিকে এগিয়ে যেতে নবনীর ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। মানুষটার খেয়াল রাখার ভঙ্গিটা সত্যি অদ্ভুত। সব দিকে কড়া নজর। এই যে ছোট ছোট বিষয়ে ওর প্রতি দিব্যর যত্ন, গভীর মনোযোগ, এটাই নবনীকে বারবার ওর প্রতি নতুন করে আকর্ষণ করে। কিছুক্ষণ পর দিব্য একটা ওয়ান টাইম প্লেটে ফুচকা নিয়ে এসেছে। নবনীর সামনে ধরল। তারপর অন্য হাতে একটা আইসক্রিম দিয়ার দিকে বাড়িয়ে দিয়ে আদুরে গলায় বললে, এই যে আমার মায়ের কোন আইসক্রিম। দিয়ে আইসক্রিম হাতে পেয়ে এক গাল হেসে বলল, আই লাভ ইউ পাপ্পা। এটা দিয়ার একটা অদ্ভুত অভ্যাস। বাকি সবাইকে সে ধন্যবাদ জানালেও দিব্যর ক্ষেত্রে তার অভিব্যক্তিটা সবসময় এমন সরাসরি ভালোবাসার কথা। কি জানি তার ছোট মনের কোন কোনে কি গভীর ধারণা সাজিয়ে রেখেছে সে। দিব্য দিয়ার এই অভ্যাসটা ভীষণ পছন্দ করে। মনে হয় ওর সমস্ত ক্লান্তি মুছে যায় এই এক কথায়। সে মৃদু হেসে প্রত্যুত্তরে বলল, পাপা লাভ ইউ ইনফিনিটি। দিয়েকে দিব্যর খালি ড্রাইভিং সিটটাই বসিয়ে দিয়েছে নবনী। দিব্য গাড়ির পাশে বাইরে দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান হাতে নিয়ে শান্ত ভঙ্গিতে চুমুক দিচ্ছে। দিয়ে আইসক্রিমটা খানিকটা খেয়ে এবার এক মনে নবনীর খাওয়া দেখতে শুরু করলো। নবনী যখন ফুচকা মুখে দিয়ে ভেতরের টক স্বাদে চোখ মুখ বুজে নিচ্ছিল দিয়ে ছোট মনটাকে একটা কৌতূহল জাগলো। ওর মনে হলো এই খাবারটা নিশ্চয়ই খুব সুস্বাদু, তাই টেস্ট করার তীব্র আকাঙ্ক্ষা জাগলো নবনী। ঠিক তখনই মেয়ের উৎসুক দৃষ্টি একটা খেয়াল করে জিজ্ঞেস করলে, দিয়েও খাবে? দিয়ে সাথে সাথে মাথা উপর নিচ নেড়ে তার সম্মতি জানালো। নবনী এবার গাড়ির কাছ দিয়ে বাইরে দিব্যর দিকে চেয়ে বলল, শুনুন দিয়ার জন্য একটা প্লেট পুচকে নিয়ে আসুন না। দিব্য কথাটা শুনে চোখ মুখ কুচকালো। কথায় স্পষ্ট বিরক্তি। সে বলল, না দিয়ে সব খায় না, তুমি খাচ্ছ খাও, আর দ্রুত শেষ করো, ফিরতে হবে তো। নবনী বলল, ও খাবে বলেছি, নিয়ে আসুন। ও খাবে না, আমি তো বলছি এসব জিনিস ও কখনো খায় না, অভ্যস্ত না। নবনী বিরক্ত হয়ে বলল, আমি তো বলছি খাবে। দিব্য এবার মেয়ের দিকে ফিরে বলল, আমি বলছি খাবে না। দিয়ে তুমি বলো তো তুমি খাবে না। দিয়ে কোনো দ্বিধা না করে চটপট জবাব দিল, আমি খাবো। দিব্য অবিশ্বাসের চোখে চাইল নিজেরা আদরের মেয়ের দিকে। কিছু একটা বলতে গিয়েও থমকে গেল। নবনী ঠোঁট টিপে হাসলো। তারপরে বিজয়ের ভঙ্গিতে বলল, না। আর অযথা তর্ক না করে ঝাল ছাড়া এক প্লেট নিয়ে আসুন চান। দিব্য একটা দীর্ঘশ্বাস ফেললে। এই মুহূর্তে যুক্তি দিয়ে বুঝি কোনো লাভ হবে বলে মনে হলো না। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও বিড় ঠেলে গিয়ে আরেক প্লেট ফুচকা নিয়ে এলো সে। দিয়াকে নিজের কোলে বসিয়ে নিজ হাতে একটা ফুচকা ওর মুখে পুরে দিল।
ফুচকা টক আর মশলার সাথে জিভে লাগতে দিয়ে মুহূর্তের মধ্যে চোখ মুখ কুচকে ফেললো। দিব্য ভাবলো দিয়ার হয়তো পছন্দ হয়নি, তাই তড়িঘড়ি করে বলল, খুব বিচ্ছিরি লাগছে, জোর করে খাওয়ার একদম দরকার নেই সোনা, বের করে দাও। দিয়ে মাথা নেড়ে না জানালো, বেশ উচ্ছ্বসিত গলায় বলল, না পাপ্পা, এটা তো খুব টেস্টি, তুমিও একটা নাও। নাও না। পাশে বসা নবনী হাসছে। দিব্য আর চোখে নবনীর দিকে একবার বিরক্তিতে তাকালো, অর্থাৎ নবনীর হাসিটি তার মোটেও পছন্দ হচ্ছে না। নবনী অবশ্য সেসবে পাত্তা দিল না, দিয়ে তার ছোট্ট হাত দিয়ে প্লেট থেকে একটা ফুচকা তুলে দিব্যর মুখের সামনে দৌড়ল। দিব্য মোটেও ইচ্ছে ছিল না, তবুও মেয়ের আবদার ফেরাতে না পেরে মুখ বাড়িয়ে সেটা খেয়ে নিল। নবীন উৎসুক চোখে তাকিয়ে রইল দিব্যর প্রতিক্রিয়া অপেক্ষায়। দিব্য জিজ্ঞেস করলো, পাপা বলো, খুব টেস্টি তাই না? দিব্য মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ। নবীন কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, সত্যি আপনার ভালো লাগছে? হ্যাঁ, জাল ছাড়া মোটামুটি খাওয়া যায় আর কি। নবীন শুধু মাথা নাড়ল, মনে মনে তার হাসতে ফেটে যাওয়ার উপক্রম, কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত করে গাম্ভীর্য ধরে রাখলো সে। দিয়ে প্লেটের প্রায় অর্ধেক ফুচকায় নিজের হাতে দিব্যকে খাওয়ালো, আর দিব্য বিনা বাক্যে মেয়ের কথা মানল। কলরবের চিন্তায় অলেখার অস্থিরতা যেন ভাত মানছে না। আরশাদ তালুকদারের সঙ্গে এক দফা তুমুল ঝগড়া হয়ে গেছে তার। এখন অভিমানে খাওয়া দাওয়া বন্ধ করে অন্য ঘরে খিল দিয়েছেন তিনি। আরশাদ তালুকদারও নিজের সিদ্ধান্তে অটল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে যাই হোক, নিজ থেকে কলরবের কোনো খোঁজ তিনি করবেন না। তবে মনে মনে তিনিও বেশ বিপাকে পড়েছেন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আন্তাসার সঙ্গে কথা বলার সাহসটুকুও পাচ্ছেন না তিনি। বাড়ির এই গুমোট আবহের মধ্যে মাঝা নিজেও প্রচণ্ড অস্থির হয়ে আছেন। তবে তার অস্থিরতার কারণ ভিন্ন। তার মাথায় অন্য কোনো এক গভীর পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। ধীর পায়ে তিনি কায়েফের ঘরের সামনে এসে দাঁড়ালেন। দরজা ভিতর থেকে বন্ধ। মাঝা কয়েকবার ধাক্কা দিয়ে গম্ভীর গলায় ডাকলেন, কায়েফ, দরজা খোল, তোর সাথে আমার জরুরি কথা আছে। কায়েব তখন মেজের ওপর এলিয়ে বসেছিল। মদের আস্ত একটা বোতলের অর্ধেকটা ইতিমধ্যেই তার পেটে চলে গেছে। নেশার ঘোর শরীরটাকে আচ্ছন্ন করতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে মায়ের ডাক শুনে সে চমকে উঠল। ভেতরে ভেতরে কিছুটা ঘাবড়ে গেল। তড়িঘড়ি করে গ্লাস আর বোতলটা ঠেলে দিল খাটের নিচে। মাঝা দরজার করাঘাতের ধরন দেখে সে বুঝতে পারল আজ কথা না বলে তিনি যাবেন না। দ্রুত ওয়াশরুমে ঢুকে চোখ মুখে পানির জাপটা দিয়ে ভালো করে কুলি করে নিল। নেশার ঘরে গলাটা ধরে আসছে। যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে দরজার দিকেই এগিয়ে গেল। দরজাটা খুলে দিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, আম্মু কিছু বলবে? মাঝা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তীব্র বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেললেন। একটা উটকো একটু কটু গন্ধ তার নাকে এসে ধাক্কা দিল। এই গন্ধ তার অপরিচিত নয়। কায়েব ভীষণ আড়ষ্ট বোধ করতে লাগলো। শেষ রক্ষা যে হলো না তা মায়ের চোখের ছাউনি দেখে সে স্পষ্ট বুঝতে পারছে। মাঝা অত্যন্ত রাগী দৃষ্টিতে চেয়ে তীক্ষ্ণ স্বরে বললেন, কায়েব, তুই এসব করছিস? কায়েব টলমল পায়ে এগিয়ে গিয়ে বিছানায় দপ করে বসে পড়ল। মায়ের দিকে না তাকিয়ে নির্লিপ্ত গলায় জবাব দিল, আমি বড় হয়েছি আম্মু, সব ভালো মন্দের হিসেব দেওয়ার বয়স এখন আর নেই। মাঝার দ্বিগুণ ক্ষোভে ছেলের দিকে এগিয়ে এলেন। তীক্ষ্ণ স্বরে বললেন, বড় হয়েছিস সে তো তোর নমুনা দেখেই বুঝতে পারছি, কিন্তু বড় ভাইয়ের স্ত্রী কিংবা বড় ভাবির প্রতি যে ন্যূনতম সম্মান রাখা উচিত সেই কাণ্ডজ্ঞানটুকুও কি হারিয়ে ফেলেছিস? কায়েব মায়ের কথাগুলো আগামাথা কিছুই ধরতে পারল না। সে আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বলল, এসব তুমি কি বলছো আম্মু? কিসের সম্মান? একদম নাটক করবি না আমার সামনে। একটা কথা কান খুলে শুনে রাখ কায়েব, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, আর এখন যদি কোনো কারণে ওদের ডিভোর্সও হয়ে যায় তাও আমি ওই মেয়েটাকে তোর বউ হিসেবে কোনো দিন মেনে নেব না। না মানে না। মাঝার কথাগুলো কায়েফের কানে তপ্ত তীরের মতো বিঁধল। এসব যেন তার বোধগম্যের বাইরে। ডিভোর্স হবে মানে কি? সে স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করল, আম্মু কি তুমি কি বলছো এসব? আর কেনই বা বলছো? মাঝা কড়া গলায় বললেন, সত্যি করে বলতো, কলরব আর নিজানের এই ঝামেলার পেছনে কি তোর কোনো হাত আছে? দেখ কায়েফ, মাঝাকে কথা শেষ করতে না দিয়ে কায়েফ অবিশ্বাস্য গলায় চিৎকার করে উঠল, এসব কি আজে বাজে কথা বলছো তুমি? এসবের মধ্যে আমি আবার কোথা থেকে এলাম? মাঝা খানিকটা শান্ত হয়ে বললেন, না আসলেই আমাদের জন্য ভালো। কায়েফ কিছুক্ষণ পাথরের মতো নিশ্চুপ হয়ে রইল। বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার।
আহত গলায় প্রশ্ন করলো, তুমি আমাকে এতটা অবিশ্বাস করছো আম্মু? তোমার কি সত্যি মনে হয় আমি এতটা নীচ হতে পারবো? অবিশ্বাস করছি না, তবে তোর বর্তমান নমুনা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। তোর কতটা অধঃপতন হয়েছে সেটা এই ঘরের গন্ধই বলে দিচ্ছে। নিজের পতন যখন নিজেই ডেকে আনছিস তখন তোকে বিশ্বাস করা কি কঠিন হয়ে যায় না? কায়েব একটু চুপ থেকে বলল, তাহলে আমাকে চলে যেতে দিচ্ছ না কেন? জোর করে এই নরকের মধ্যে আমাকে আটকে রেখেছো কেন তুমি? আমি চলে যাই এই বাড়ি থেকে। আমার পক্ষে এসব আর সহ্য করা সম্ভব হচ্ছে না। সকালে ওকে দেখি, খাওয়ার সময় ওকে দেখি, সন্ধ্যায় দেখি, তাও আবার অন্য কারো সঙ্গে। কি করব আমি? বলতে পারো? ছেলের কথায় মাঝার বুকটা মুচড়ে উঠল। তিনি যে কায়েবকে আটকে রাখতে চান তা নয়, কিন্তু তার মনে এক গভীর ভয় বাসা বেঁধেছে। তার দুশ্চিন্তায় চোখের আড়াল হলে কায়েব নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটিয়ে বসবে, হয়তো নিজেকে শেষ করে দেবে। সেই শোক সইবার শক্তি তার নেই। আবার ছেলের এই তিল তিল করে জ্বলে পুড়ে খাক হওয়াটাও তিনি সহ্য করতে পারছেন না। কি করবেন তার কোনো কুল কিনারা তিনি খুঁজে পাচ্ছেন না। কায়েব বিরক্তিতে ক্লান্ত গলায় বলল, তোমার যারা শেষ হলে এবার যেতে পারো আম্মু। আমি যখন কথা দিয়েছি তখন সে কথা রাখবো। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, আর ওদের দুজনের মাঝখানে নেও কখনো আসবো না। তুমি আমার জন্মদাত্রী, তোমার জন্য এতটুকু কবুল। সব কিছু মেনে নিয়েছি, শুধু আমাকে একটু সময় দাও, আমি নিজেকে সামলে নেব। ছেলের বিধ্বস্ত দশা দেখে মাঝার আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি দীর্ঘায় বিছানায় কায়েফের পাশে বসলেন। ওর মাথায় হাত বুলিয়ে নিজেই দিতে মাঝা চোখ ছলছল করে উঠল। তিনি খুব নিচু স্বরে বললেন, তুই বিয়ে কর কায়েব, আমি ভালো মেয়ে দেখছি তোর জন্য। কায়েব নিরেট গলায় বলল, আপাতত ওসব সম্ভব না। বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। নতুন কেউ জীবনে এলে তুই পুরনো সব ভুলে যাবে। তোর সুন্দর একটা সংসার হবে। একটু দয়া করে আমার উপর প্লিজ। ওকে ভুলে যেতে চাস? তাহলে করতে বাধা কোথায়? আম্মু দোহাই তোমার, আমার খুব ঘুম পাচ্ছে। ছেলের কাতর কণ্ঠ উপেক্ষা করতে পারলেন না মাঝা। দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তুই ঘুমা। কায়েব আর কোনো কথা না বলে ফাঁস ফিরে শুয়ে পড়ল। মাঝা আরও কিছুক্ষণ ছেলের কপালে হাত বুলিয়ে দিলেন, তারপর ঘরের লাইট নিভিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। দিয়া সবেমাত্র ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। ওর ফাঁস থেকে সাবধানে উঠে দাঁড়ালো নবনী। দিব্য বাড়ি ফেরার পর থেকে ল্যাপটপে মুখ গুজে পড়ে আছে। রাতের খাবারটুকু খাওয়ারও অবসর হয়নি তার। নবনী দীর্ঘায় এগিয়ে গিয়ে ওর পাশে দাঁড়ালো। আপনাকে কি এক কাপ কফি করে এনে দেব? দিব্য ল্যাপটপ থেকে চোখ ছড়িয়ে নবনীর দিকে তাকালো। মাথা নেড়ে নিঃশব্দে জানিয়ে দিল কফির প্রয়োজন নেই। এরপর হুট করে ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়ালো। নবনী ভেবেছিল ওর কাজ শেষ। সে নিজের শোয়ার জন্য পা বাড়ালো, কিন্তু যাওয়ার হলো না। দিব্য এক ঝটকায় নবনীর হাত ধরে নিজের মুখোমুখি দাঁড় করালো। দিব্যর এমন হুটহাট আচরণের সাথে নবনী এখন অনেকটাই অভ্যস্ত, তাই সে খুব একটা ঘাবড়ালো না, বরং শান্ত আর কৌতূহলী চোখে ওর দিকে তাকিয়ে রইল। দিব্য কিছুক্ষণ নবনীর চোখের গভীরতায় নিবিষ্ট হয়ে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, দিয়ে বলছিল ওর নাকি একটা খেলার সাথী লাগবে। আমি ওকে কথা দিয়েছি, দেব। নবনী আকাশ থেকে পড়ল। আক্ষরিক অর্থ বুঝল না, অহেতুক মনে হলো তার। এটা কি এখন বলার মতো কোনো কথা? সে অবাক হয়ে বলল, তো দিয়ে দিন, সমস্যা কি? তুমি সাহায্য না করলে আমি একা দেব কিভাবে? নবনী ব্রু কুচকে তাকাল। মানে কি বলছেন আপনি? নবনী, চলো সংসার করি। কথাটা শুনেই নবনীর বিরক্তির চরমে পৌঁছালো। মেজাজ খারাপ করা কথা আর কাকে বলে? এতদিন তবে তারা কি করছে? নবনীর আগে গজগজ করতে করতে বিড়বিড় করে বলে উঠল, এতদিন তো স্টার জলসার নাটক করছিলাম। দিব্য ঠোঁট টিপে একটু হাসলো। স্টার জলসাতেই তো তো নয়তো বাস্তবে কার সাধ্য ছিল তোমাকে এতদিন মা হওয়া থেকে বঞ্চিত রাখার? নবনীর মনে হলো সে হয়তো ভুল শুনেছে। দিব্য তালুকদারের মতো মানুষের মুখে এমন মন্তব্য যেন অকল্পনীয়। সে বিস্ময় নিয়ে থমকে দাঁড়িয়ে বলল, কি বললেন আপনি? দিব্য এবার আরও কিছুটা ঝুঁকে এলো। নবনীর নাকের ডগায় নিজের নাক ছুঁয়ে দিল সে। নবনী যেন আক্ষরিক অর্থে জমে পাথর হয়ে গেল। ওর বুকের ভেতর হৃৎপিণ্ডটা অবাধ্য হয়ে দপ করে উঠল। দিব্য একটা তপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে নিচু স্বরে বলল, যা শুনলেন ঠিকই শুনেছেন। নবনী একবার ওর চোখের দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই দৃষ্টি সরিয়ে নিতে বাধ্য হলো। দিব্যর চাহনি আজ বড় বেশি প্রখর।
বড় বেশি অন্যরকম। এমন দৃষ্টিতে সে আগে কখনোই দিব্যকে দেখেনি। নবনীর সারা শরীর কাঁপছে, হাতের আঙ্গুলগুলো যেন ক্রমশ অবশ হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে দিব্য আলতো করে নবনীর রক্তিম আর কোমল গালে ঠোঁট ছুঁয়ে ঘাড়ও এক চুমু খেলো। নবনীর লজ্জা আড়ষ্টতায় খামচে ধরল দিব্য শার্টের কলার। দিব্য একটু সময় নিল, নিবিড়ভাবে পরখ করলো নবনীকে। নবনীর মুখটা নিচু করে আছে, লজ্জার ফর্সা মুখটাই শরতের বিকেলের মতো এক রক্তিম ভাব আবার ফুটে উঠেছে। আচমকায় যেন একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল নবনীর শরীরে। সে উপলব্ধি করলো দিব্য তাকে পাজা কোলে তুলে নিয়েছে। কিছু একটা বুঝে ওঠার আগেই বিছানায় কোমল চাদরে পিঠ ঠেকল। নিচের উপর দিব্যর পুরো উত্তপ্ত শরীরটা সান্নিধ্য পেতে নবনীর চমকে গেল। ওর এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে থাকা চুলগুলো দিব্য খুব যত্ন করে কানের পিছনে গুঁজে দিল। নবনী আচমকা দিব্যের হাতটা শক্ত করে চেপে ধরল। ওর ঠোঁট দ্রুত কাঁপছে, খুব তীক্ষ্ণ স্বরে বলল, আমার সময় লাগবে। দিব্য কিছুটা চমকালো, কথাটা মজা হিসেবে নিল। নবীনের চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, সিরিয়াসলি ভেবে বলছেন তো ম্যাডাম? নবনী মাথা নেড়ে সায় দিল, আমি একদম সিরিয়াস। দিব্য আর কথা বাড়ালো না। ধীরে ঝুঁকে এসে নবনীর ললাটে উষ্ণ ঠোঁট ছোঁয়ালো। আবেশে নবনীর চোখ বুজে নিল। দিব্য চোখের দিকে সোজাসুজি তাকানোর সাহসটুকু পাচ্ছ না। দিব্য মৃদু স্বরে বলল, ওকে। নবনী চট করে চাইল। কথাটা শেষ করে দিব্য নবনীকে নিজের বাহুডোরে শক্ত করে জড়িয়ে ধরল। ওর গ্রীবের ভাঁজে মুখ গুজে দিয়ে চোখ বুঝল। সে সান্নিধ্যে নবনীর ভেতরটা এক অদ্ভুত মায়া আর্দ্র হয়ে উঠল। এক চিলতে অপরাধ বোধ নিয়ে নবনী খুব ধীরে দিব্যর মাথায় হাত রাখল। কুণ্ঠিত স্বরে বিড়বিড় করে বলল, সরি। দিব্য ওর কথায় প্রত্যুত্তরও কোনো অভিযোগ করলো না, শান্ত গলায় বলল, ইটস ওকে, এবার ঘুমাও। আপনি কি কাল সকালে চলে যাবেন? দিব্য স্পষ্ট গলায় বলল, হুম। বাইরের রাতের নিস্তব্ধতার মতো ঘরের ভেতরটাও মৌনতায় ডুবে গেল। নবনী আর কিছুই বলল না। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।